আম, সকলকে আজকে জাগতিক কথায় স্বাগতম জানাচ্ছি। আজকে আমাদের সঙ্গে আহ, জনস্বাস্থ্য বিশেষজ্ঞ ডাক্তার এম.এইচ. লেলিন চৌধুরী আমাদের সঙ্গে যুক্ত আছেন, মনোবিজ্ঞানী লিটন বড়ুয়া। আজকে যারা আমাদেরকে দেশ এবং দেশের বাইরে থেকে দেখছেন, আবারও সকলকে শুভেচ্ছা জানাচ্ছি। আজকে আমাদের আলোচনার মূল বিষয় করোনা দুর্যোগের স্বাস্থ্য কথা। আসলে স্বাস্থ্য সারা পৃথিবীতেই এখন নতুন করে আলোচনা হচ্ছে, নতুন করে ভাবা হচ্ছে, স্বাস্থ্য ব্যবস্থাকে নতুন করে সাজানোর প্রক্রিয়া চলছে। সেই প্রক্রিয়াগুলো এখন আস্তে আস্তে বাস্তবায়িত হচ্ছে। আমরা দেখতে পাচ্ছি এই করোনা দুর্যোগ আমাদেরকে অনেক কিছু শিখিয়ে গেছে। আজকে আমাদের যে মূল বিষয় সেটি অবশ্যই স্বাস্থ্য ব্যবস্থা নিয়ে। আজকে আমাদের সঙ্গে যে দুইজন অতিথি যুক্ত হয়েছেন, তারা আমাদের আজকের পৃথিবীতে যাদেরকে বলা হচ্ছে আজকে আমরা এমন একটি অদৃশ্য শক্তির সঙ্গে যুদ্ধ করছি, যুদ্ধ করতে আমাদের হচ্ছে তার সঙ্গে। সেই যুদ্ধের প্রথম সারিতে যারা লড়াই করছেন, সংগ্রাম করছেন, চিকিৎসকরা, আমাদের ডাক্তাররা, আমাদের স্বাস্থ্যসেবীরা, সকলকে আমাদের পক্ষ থেকে অনেক অনেক ধন্যবাদ, অনেক অনেক শুভেচ্ছা, অনেক অনেক ভালোবাসা, সকলকে সেলুট। আজকের আলোচনায় আমি প্রথম প্রশ্ন নিয়ে আমি যাওয়ার আগে আমি একটু আমাদের লাইভটি শুরু হয়েছে কিনা সেটা জানার জন্য আমি আমাদের মন্তব্য বক্সে আমাদের যারা আমাদেরকে এখন দেখছেন, আমাদের দর্শকরা, আমি মন্তব্য করতে বলবো যে ঠিক মতো আসলে ঠিকঠাক মতো আমাদের শোনা যাচ্ছে কিনা, এবং হচ্ছে আমাদেরকে ঠিকঠাক মতো দেখা যাচ্ছে কিনা। সম্ভবত আমাদেরকে ঠিকঠাক মতো শোনা যাচ্ছে এবং দেখাও যাচ্ছে, আমাদের ইন্টারনেট কানেকশন ঠিক আছে। আমি সর্বপ্রথম প্রশ্ন নিয়ে যাব ডাক্তার এম.এইচ. চৌধুরী লেলিনের কাছে। আপনার কাছে আমাদের স্বাস্থ্য ব্যবস্থা নিয়ে একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন আমি করব, সেটা অবশ্য অহরহ আপনাকে হয়তো শুনতে হয়। আমাদের এখনকার যে বিদ্যমান স্বাস্থ্যসেবা, স্বাস্থ্য ব্যবস্থা, সেটা নানাভাবেই প্রশ্নবিদ্ধ। এখন আমরা জানি যে অতীতকালে আমাদের বিভিন্নভাবে ভঙ্গুর ছিল, জরাজীর্ণ ছিল। সেই স্বাস্থ্য এখন ঠিক করার কর্মযজ্ঞ চলছে। তারপরে অনেক অসঙ্গতি রয়েছে, অনেক সমন্বয়হীনতা রয়েছে। আসলে দিন দিন মানে আমাদের এখন যে বিপর্যয় চলছে আমাদের সারা পৃথিবীতেই, আমাদের দেশে যেভাবে করোনা আক্রান্ত বাড়ছে দিন দিন, আমরা জানি এপ্রিল মাসের 4 তারিখ থেকে আজকে পর্যন্ত আমরা যে গ্রাফটা আছে, সরকারি গ্রাফ, সে গ্রাফটা দেখেছি, সেটা যে দ্রুত গতিতে আগাচ্ছে, মানে যেভাবে আগাচ্ছে সেভাবে যদি রোগী বাড়তে থাকে দিন দিন, আমাদের যে স্বাস্থ্য সেবার জন্য যে পর্যাপ্ত ক্ষমতা রয়েছে চিকিৎসা ব্যবস্থায় আমাদের দেশে, সে আসলে বড় জনগণ, আমরা এমনিতেই জনবহুল দেশ, সেই দেশে করোনার মতো একটি মহামারী ব্যাপকভাবে বিস্তার লাভ করতেছে দিন দিন। তো আসলে এই স্বাস্থ্য ব্যবস্থা মানে কি ধরনের পরিবর্তনের মধ্যে দিয়ে আসলে যাওয়া উচিত, যদি এরকম একটা পরিবেশ আমাদের সামনে আসে? আমি জানতে চাচ্ছি যে আসলে কেমন হওয়া দরকার, এখন যেটা যে ব্যবস্থাটা আছে সেটাতে আমরা ঠিকঠাক আছি কিনা, বা এর চাইতে আরো ভালো স্বাস্থ্য ব্যবস্থা আমাদের জন্য প্রয়োজন কিনা। বাংলাদেশে বাঙালির জন্য আষাঢ়ের প্রথম দিন। যদি করোনার মহা দুর্যোগ না থাকতো, এই আষাঢ় দিনে, বাদল দিনের প্রথম কদম ফুলের শুভেচ্ছা। কদম ফুল শব্দটি আমি এই কারণে বললাম যে এর সাথে করোনা ভাইরাসের একটি আকৃতিগত মিল রয়েছে, এবং সেই করোনার আঘাতে পৃথিবী বিপর্যস্ত, এবং আমাদের দেশে আমরা বিপর্যস্ত, মৃত্যু এবং অসুস্থতার মিছিলে আমরা পর্যদস্ত। আমাদের অর্থনীতি, জীবন সব একটি ঘর বন্দির জায়গায় আটকে গিয়েছে। এমন অবস্থায় আমাদের স্বাস্থ্য ব্যবস্থায় কোথায় আছে? প্রথম কথা একটা বলতে পারি, সেটি হলো যে করোনার এই আঘাতে, দুর্যোগের আঘাতে আমাদের স্বাস্থ্য ব্যবস্থার দণ্ডদশা
প্রকটভাবে উন্মোচিত হয়েছে এবং এই 16 কোটি মানুষের দেশে বিদ্যমান স্বাস্থ্য ব্যবস্থা দিয়ে আর চিকিৎসা দেওয়া সম্ভব না, স্বাস্থ্যসেবা দেওয়া সম্ভব না। এটি এখন একটি স্বীকৃত একটি সত্য। তাহলে কি করতে হবে? এটি করতে গিয়ে আমি আপনাদেরকে কয়েকটা কথা মনে করিয়ে দিতে চাই। ইউনাইটেড নেশনস এর একটি এনভায়রনমেন্ট প্রোগ্রাম রয়েছে, একে বলা হয় ইউএনইপি। এরা এই করোনাকালীন সময়ে পৃথিবীর মানুষ এবং তার পরিবেশ প্রকৃতির সমস্ত কিছু বিচার বিবেচনা করে 6 দফা সুপারিশ তৈরি করেছে। তার প্রথমটা হচ্ছে যে আমরা বনকে ধ্বংস করেছি, আমরা পরিবেশকে দূষিত করেছি, ফলে যেসব অণুজীব বা জীবাণু বনে থাকার কথা, পশু এবং পাখির মধ্যে থাকার কথা, তারা মানুষের মধ্যে চলে এসছে। এবং শেষ দফাটা হচ্ছে যদি আমরা এইসব বন্ধ না করি তাহলে এটি বারবার, এই মহামারী বারবার পৃথিবীতে আসবে। কখন কোথা থেকে আসবে আমরা এটি অনুমান অথবা অনুধাবন করতে পারবো না। তো এই প্রেক্ষাপটে আমরা কতগুলো জিনিস বুঝতে পেরেছি। সেটা হলো মানুষের স্বাস্থ্যকে ভালো রাখতে হলে মানুষের স্বাস্থ্য, সকল প্রাণীর স্বাস্থ্য, গাছের স্বাস্থ্য, বাতাস, পানি, নদী, সমুদ্র, বন, মাটি ইত্যাদি সবার স্বাস্থ্যকে ভালো রাখতে হবে। এবং আমরা জানি বায়ু দূষিত হয়ে গেলে মানুষ অসুস্থ হয়, পানির দূষণ হলে মানুষ অসুস্থ হয়, সুন্দরবন বিধ্বস্ত হলে প্রাকৃতিক দুর্যোগে আমরা অসুস্থ হয়ে পড়ি। এ কারণে প্রকৃতির প্রতিটি সন্তান, তাদের মধ্যে সুস্থতা এবং অসুস্থতার একটি গভীর যোগসূত্র রয়েছে। তাহলে মানুষের স্বাস্থ্যকে ভালো রাখতে হলে এই সব কিছুর স্বাস্থ্যকে ভালো রাখতে হবে। এই সবার স্বাস্থ্যকে একত্রে দেখার নাম হচ্ছে ওয়ান হেলথ, বা আমরা বাংলায় বলতে পারি সামগ্রিক স্বাস্থ্য। তাহলে করোনা পরবর্তী আমাদের স্বাস্থ্য ভাবনা হবে আমাদের স্বাস্থ্য ভাবনাকে সামগ্রিক স্বাস্থ্য ভাবনাতে উন্নীত করা। সেখানে মানুষের রোগ চিকিৎসার জন্য একটি জায়গা থাকবে, সেটাকে আমরা বলবো মেডিকেল ম্যানেজমেন্ট অ্যান্ড মেডিকেল এডুকেশন। আরেকটা জায়গা থাকবে জনস্বাস্থ্য দেখার জন্য পাবলিক এডুকেশন। আরেকটা থাকবে পরিবেশ, পানি, নদী, শিল্প, অন্য সবার সাথে স্বাস্থ্যকে সমন্বয় সাধনের জন্য প্রতিনিয়ত একটি পরিকল্পনা করতে হবে, যেটাকে আমরা বলি প্ল্যানিং অ্যান্ড ম্যানেজমেন্ট, মানে একত্রে পরিকল্পনা এবং এটাকে সমন্বয় সাধন করে বাস্তবায়ন। তো আমাদের এই জায়গায় যদি আমরা না যেতে পারি, বর্তমানে যে চিকিৎসা ভিত্তিক যে স্বাস্থ্য ব্যবস্থা, এটা দিয়ে কিন্তু আমরা সমাধান করতে পারবো না। ইউরোপীয় ইউনিয়নের ভাইস চেয়ারম্যান, একজন উনি ইকোলজিস্ট বটে, তিনি করোনাকে বর্ণনা করতে গিয়ে বলেছেন, কোভিড-19 এই মহামারীকে বর্ণনা করতে গিয়ে বলেছেন প্রকৃতির অসুখ করেছে। প্রকৃতির কোথায় কোথায় অসুখ? যে আমরা প্রকৃতিকে, তার বিন্যাসকে দানবের মতো রূঢ়তায় আমরা তছনছ করে দিয়েছি, এবং ফলে প্রকৃতির বিভিন্ন প্রাণ তারা নূতন বাস্তুতন্ত্র, বসবাসের জায়গা খুঁজে নেওয়ার চেষ্টা করছে। যে অণুজীবটির, ভাইরাসটি বাদুড়ে অথবা আরেকটি প্রাণীতে থাকার কথা ছিল শূকরের শরীরে, সে এখন মানুষের শরীরে ভর করেছে। কারণ তার থাকার জায়গাটা, তার থাকার যে বাস্তুতন্ত্র, বসবাসের যে পুরো পরিবেশ বা ইকোলজি, সেটাকে আমরা নষ্ট করে দিয়েছি। তাহলে আমাদের স্বাস্থ্য ভাবনার মৌলিক নীতি হবে প্রকৃতির মতো করে, প্রকৃতির বিন্যাসকে আঘাত না করে, প্রকৃতির সন্তানের মতো অন্য সব প্রকৃতির সন্তানকে নিয়ে একত্রে একটি একক স্বাস্থ্য ব্যবস্থা গড়ে তুলতে হবে। সেটি হবে আমাদের করোনা পরিবর্তিত স্বাস্থ্য ব্যবস্থার মৌলিক দর্শন এবং রূপ। এখন এটা করতে গেলে এর অনেকগুলো ভাগ রয়েছে। যখন সুন্দরবনের পাশে কয়লা তাপ বিদ্যুৎ কেন্দ্রের জন্য মানুষ লড়াই করে, সেই লড়াইটা কিন্তু শুধু রামপালকে প্রতিহত করার জন্য না, অথবা সুন্দরবনকে রক্ষার জন্য না, সেই লড়াইটা কিন্তু চূড়ান্ত অর্থে মানুষের সুস্বাস্থ্যকে রক্ষার লড়াই হয়। যখন বুড়িগঙ্গা অথবা ধলেশ্বরী অথবা কর্ণফুলী নদীর দূষণের কে মুক্ত করার জন্য মানুষ একটি কর্মসূচি গ্রহণ করে, সেটা কিন্তু চূড়ান্ত অর্থে মানুষের সুস্বাস্থ্যের জন্য। যখন রাসায়নিক বিষ অথবা পোলট্রির খাবারে বিষ দূর করার জন্য, অথবা গরুকে মোটা তাজা করার ওষুধের বিরুদ্ধে,
অথবা ফরমালিন অথবা অন্য কোনো কেমিক্যাল দিয়ে ফল পাকানো অথবা সংরক্ষণের বিরুদ্ধে আমরা মানুষেরা কথা বলি, তা চূড়ান্তভাবে কিন্তু আমাদের স্বাস্থ্যের জন্য আমরা কথা বলি। তাহলে আমাদের স্বাস্থ্য ভাবনাটা হবে এই সব কিছুকে নিয়েই। আমরা সেই অনেক আগে ব্রিটিশরা আমাদের শিখিয়েছিল রোগ হবে, রোগ হলে তারপরে চিকিৎসা করা হবে, তার জন্য হাসপাতালের দরকার, ডাক্তারের দরকার। হ্যাঁ, আমাদের কিছু রোগ হবে, আমাদের কিছু হাসপাতাল দরকার হবে, কিন্তু সেই হাসপাতালের বাইরে এসে প্রতিরোধের জায়গাটা, যে প্রতিরোধ হবে জীবনযাপনের মধ্য দিয়ে, যেই প্রতিরোধটি হবে প্রতিদিন গায়ে, আদুল গায়ে সূর্যের আলো মাখা, মুক্ত বাতাসে শ্বাস নেওয়া, খালি পায়ে মাটি এই রস গ্রহণ করা এবং প্রকৃতির দিকে তাকিয়ে প্রকৃতির থেকে রসদ আরোহণ করে প্রকৃতির সন্তান মানব শরীর এবং মনকে সমৃদ্ধ করা, সুস্থ রাখা। যদি আমরা এটি করতে এখন ব্যর্থ হই, তাহলে কিন্তু বারবার আমাদের, সে আমি ইউএনইপির কথা বলছি, বারবার আমাদের এই জাতীয় মহামারীর মুখোমুখি দাঁড়াতে হবে। বারবার আমরা অস্তিত্বের সংকটে, আমাদের জীবনের সংকটে এবং অর্থনীতির সংকটে পড়বো, এবং বারবার আমরা দাঁড়ানো অবস্থা থেকে হুমড়ি খেয়ে পড়ে যাব। সভ্যতা এগিয়ে যাবে, মানুষের সভ্যতার লড়াই হচ্ছে একটি অদম্য জীবন শক্তি মহা উৎসব। সেটাকে বাঁচিয়ে রাখার জন্য আমাদের প্রধান মিত্র আমাদের মা এবং আমাদের ধাত্রী মা হচ্ছে প্রকৃতি, তাকে সাথে নিয়ে তার মতো করেই চলতে হবে। অবশ্যই ডাক্তার এম এ চৌধুরী লেলিন, আপনি যে কথাগুলো বলছেন সেগুলো খুবই গুরুত্বপূর্ণ। আমরা আমাদের প্রকৃতির প্রতি, আমাদের ধরিত্রী, আমাদের মায়ের প্রতি, পারমাণবিক বোমা, আহ, পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র, আরো অনেক কিছু আমাদের সুন্দরবনে রামপাল বিদ্যুৎ কেন্দ্র করা হচ্ছে। পরিবেশকে যেভাবে আমরা ধ্বংস করছি, গাছ কাটছি, সেভাবে আসলে পরিবেশের জন্য আমরা কিছু করছি না, আমরা পরিবেশের অংশ, সেই বিষয়টা আমরা উপলব্ধি করি না। অবশ্য আমাদেরকে আমাদের স্বাস্থ্য ব্যবস্থা ঠিক রাখার জন্য, আমাদের স্বাস্থ্য ঠিক রাখার জন্য প্রকৃতি খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়। আমি এখন চলে যাব আমাদের অতিথি মনোবিজ্ঞানী লিটন বড়ুয়ার কাছে। তার কাছে আমার একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন। করোনা দুর্যোগে সারা পৃথিবী, বিশেষ করে ইউরোপ এবং হচ্ছে তার আশেপাশের যেসব দেশগুলো রয়েছে, তারা বেশ ভালোভাবেই বিপর্যস্ত হয়েছে। আমরা বিভিন্ন ইংরেজি সংবাদ মাধ্যম এবং সোশ্যাল মিডিয়ায় আমরা দেখছি প্রত্যেকদিন হাজার হাজার মানুষ আক্রান্ত হচ্ছেন, হাজার হাজার মানুষ মারা যাচ্ছেন। এমন একটা অবস্থায় মানসিকভাবে আসলে আমাদের কেমন থাকা উচিত, নিজেকে আসলে কিভাবে বোঝানো উচিত যে এরকম একটা দুর্যোগ আমাদের কিভাবে মানে কাটিয়ে উঠতে হবে, এই বিষয়ে যদি আমাদের কিছু বলতেন, মানসিকভাবে আসলে আমাদের কি ধরনের প্রস্তুতি থাকা দরকার। আমাদের এই প্রোগ্রামটি আজকে শুনছেন এই মুহূর্তে সবাই শুভেচ্ছা ভালোবাসা আর সবাই আশা করি সুস্থ আছেন এবং সুস্থ থাকবেন, এটাও আশা করি। লিটন দা, আপনার কথাগুলো একটু ভেঙে ভেঙে আসছে এবং আপনার সাউন্ড সিস্টেমটি সম্ভবত একটু সমস্যা হচ্ছে, একটু যদি দেখতেন কি হয়েছে। শোনা যাচ্ছে এখন? পরিষ্কারভাবে শোনা যাচ্ছে এখন? হ্যালো হ্যালো, হ্যাঁ দাদা, শোনা যাচ্ছে, আপনি যেভাবে কথা বলছিলেন শুরু করতে পারেন। আচ্ছা, যদি শোনা ঝামেলা করে তাহলে ওকে না। আচ্ছা, যারা আমাদেরকে আজকে শুনছেন সবাইকে সবার জন্য ভালোবাসা হচ্ছে। আশা করি সবাই সুস্থ আছেন এবং সুস্থ আছেন। দাদা, স্পিকারটা সম্ভবত আরো ডিস্টার্ব করছে, আপনি একটু যদি কাছে এনে কথা বলতেন, একটু ধরে, সম্ভবত তাহলে ঠিক হতে পারে। ফোনে শোনা যাচ্ছে? হ্যালো, আপনি সম্ভবত ইয়ারফোনটা যদি একটু ঠিক করতে, ইয়ারফোনটা যদি চেঞ্জ করার সুযোগ থাকে।
আচ্ছা আচ্ছা এখন শোনা যাচ্ছে? এখন শোনা যাচ্ছে? হ্যালো রানা? হ্যাঁ, এখন এখন শোনা হ্যালো যাচ্ছে। হ্যাঁ, এখন রানা? বলেন। আচ্ছা জি, এখন বলেন। শুরু করবো? আচ্ছা আমি শুরু করবো জি, তাহলে। অবশ্যই শুরু করুন। আচ্ছা হ্যাঁ সবাইকে শুভেচ্ছা। সবাইকে শুভেচ্ছা। আসলে আমার টেকনিক্যাল কিছু সমস্যা হচ্ছে, ক্ষমা চেয়ে নিচ্ছি। রানা এই রানা এই ইকো হচ্ছে শব্দগুলো। হ্যালো হ্যাঁ ঠিক আছে। আসলে রানা যে কথা বলছিলেন এই মুহূর্তে ঠিক এই কঠিন একটা সময় যাচ্ছে পুরো পৃথিবী জুড়ে। এখন শারীরিক স্বাস্থ্যের পাশাপাশি আসলে মানসিক স্বাস্থ্য একটা বড় issue। আসলে মনোবিজ্ঞানী লিটন বড়ুয়ার যে ইয়ারফোনটি সেটি সম্ভবত ডিস্টার্ব করছেন, সাউন্ড সমস্যা হচ্ছে। আমরা আসলে উনি দেখি ইয়ারফোনটা কোনোভাবে ঠিক করতে পারি কিনা। আমরা ওনার সাথে আবার কথা বলবো, আবার সংযুক্ত হওয়ার চেষ্টা করব। উনি এখন ব্যাক স্টেজে আছেন। আমি ডাক্তার এম.এইচ. লেলিন চৌধুরীর কাছে আরেকটি প্রশ্ন নিয়ে আপনার কাছে যেতে চাই। আহ, আমরা জানি আমাদের দেশে, এটা অবশ্য অ্যান্টিবডি সংরক্ষণের একটা বিষয় আমাদের সামনে এসছে কিছুদিন, বেশি দিন হয় নাই, এক মাসখানেক হয়েছে। সেটার বিভিন্ন প্রচার প্রচারণাও হয়েছে, আমাদের দেশে বিভিন্ন টিভি চ্যানেলও দেখানো হয়েছে অ্যান্টিবডি সংরক্ষণ করে প্লাজমা থেরাপি দেওয়া করোনা রোগীদের। আসলে এর মধ্য দিয়ে মানে করোনা পরিস্থিতিকে কাটিয়ে ওঠার জন্য আসলে এই অ্যান্টিবডি কতটা প্রভাব রাখছে আমাদের, আপনার কি মনে হয় কতটা রাখছে এই সমাজে অ্যান্টিবডি আপনার সংরক্ষণে? প্রোটিন তৈরি হয়, এর নাম হচ্ছে অ্যান্টিবডি। তো এই অ্যান্টিবডি যার শরীরে পূর্ণ মাত্রা রয়েছে, চিকিৎসা বিজ্ঞানের একটি শাখায় ধারণা করা হচ্ছে এই অ্যান্টিবডিটা যদি একজন রোগাক্রান্ত মানুষের শরীরে দেওয়া হয়, তাহলে ওই অ্যান্টিবডি তার শরীরে থাকা ভাইরাসগুলোর বিরুদ্ধে যুদ্ধ করবে। এবং এই অ্যান্টিবডিটা রক্তের যে জলীয় অংশ, তরল অংশ প্লাজমা, তা দিয়ে দেওয়া হয়। এটাকে বলা হয় প্লাজমা থেরাপি। এই কৌশলটি শুরু হয়েছিল আজ থেকে 100 বছর আগে, 102 বছর অথবা 101 বছর আগে, যখন স্প্যানিশ ফ্লুতে সারা পৃথিবীতে, বিশেষ করে ইউরোপে প্রচুর সংখ্যক মানুষ মারা গিয়েছিল, 6 কোটির মতো মানুষ মারা গিয়েছিল। কোভিড-19 এই প্লাজমা থেরাপি কতটা দেয়া যায় অথবা যায় না, এটি নিয়ে চিকিৎসক মহলে, চিকিৎসা বিজ্ঞানীদের মধ্যে একটি বিতর্ক রয়েছে। প্রথম কথা হচ্ছে, সাধারণভাবে যে কোনো মানুষকে প্লাজমা থেরাপি দেয়া যায় না, কারণ এটি বিশেষ অবস্থায় নানা দিক পরীক্ষা করে যিনি দেবেন এবং যিনি গ্রহণ করবেন তার শরীরের সামগ্রিক অবস্থার সাথে যুক্ত। কারণ ভুলভাবে এই প্লাজমা দিলে একজন রোগী মৃত্যুবরণও করতে পারে। তো ফলে সাধারণভাবে প্লাজমা থেরাপি দেওয়ার কোনো জায়গা নেই। দ্বিতীয়ত, প্রথম দিকে অনেকেই এটাকে একটি সহজ সমাধান ভেবে প্লাজমা ব্যাংক বা অ্যান্টিবডি ব্যাংক করার একটি উদ্যোগ নিয়েছিল। এটিও মোটে বিজ্ঞানসম্মত না, কারণ এখনো প্লাজমা থেরাপি, আমাদের ভাষায় বলি, আন্ডার ট্রায়াল, অর্থাৎ এখনো এটিকে পর্যবেক্ষণের মধ্যে রয়েছে। এর ভালো দিক মন্দ দিক এখনো আমরা নিশ্চিত হইনি, এবং আমরা ইতিমধ্যেই জেনেছি যে এর যেমন কিছু ভালো দিক রয়েছে, তেমনি প্রচুর মন্দ দিকও রয়েছে। ফলে এই মুহূর্তে প্লাজমা ব্যাংক করার কোনো উদ্যোগ বিজ্ঞানসম্মত নয়, এবং কাউকে কোভিড আক্রান্ত হলেই, আক্রমণ করলেই সে যে প্লাজমা নেবে, এটিও বিজ্ঞানসম্মত নয়। কারণ আমরা জানি কোভিড আক্রান্ত রোগী প্রথম 40 থেকে 43 জনের মধ্যে কোনো উপসর্গই প্রকাশ পায় না, বাকি 40 জনের মধ্যে মৃদু উপসর্গ প্রকাশ পায়, আর বাকি 18 থেকে 20 যে ভাগ থাকে তার মধ্যে 10 থেকে 12 অংশের
মধ্যমানের একটি উপসর্গ প্রকাশ পায় এবং মাত্র 4 থেকে 6 ভাগকে হাসপাতালে যেতে হয়। হাসপাতালে গেলেই কিন্তু তাকে একটি বড় অংশ রোগীকে শুধু অক্সিজেন দিয়েই ভালো করা যায়, অক্সিজেন এবং আরো কিছু ওষুধ দিয়ে। সেক্ষেত্রে প্লাজমা থেরাপি কিন্তু খুব কম সংখ্যক মানুষের জন্য দরকার। এই জন্যই ঢাকঢোল পিটিয়ে প্লাজমা ব্যাংক করা বা অ্যান্টিবডি ব্যাংক করা, এটা এই মুহূর্তে বিশ্ব স্বাস্থ্য সংস্থা অথেন্টিকেট বা সমর্থন করছে না। হ্যাঁ রানা, রানা আমাকে শুনতে পাচ্ছেন? হ্যাঁ লেনিন ভাই, অনেক অনেক ধন্যবাদ। আরেকটি বিষয় নিয়ে আপনার সঙ্গে আমি কথা বলবো, তার আগে আমি লিটন বড়ুয়াকে আরেকবার সংযুক্ত করার চেষ্টা করব, দেখি উনি ওনার সাউন্ড সিস্টেমটা ঠিক করতে পারছে কিনা। আহ, লিটন দা, আপনি আমাকে শুনতে পাচ্ছেন কিনা? হ্যালো, হ্যালো। হ্যাঁ, হ্যাঁ, আপনি আমাকে আমাকে শোনা শুনতে যাচ্ছে? পাচ্ছেন কিনা? হ্যাঁ, আমাকে শোনা যাচ্ছে? হ্যাঁ, হ্যাঁ। হ্যাঁ, আপনাকে শোনা যাচ্ছে। আপনি তাহলে, আপনাকে আমি আবার প্রশ্নটা আমি আপনাকে আবার করি। আপনাকে কিন্তু আপনাকে দেখা যাচ্ছে না, আপনার স্ক্রিনটা অন্ধকার দেখা যাচ্ছে, আপনাকে দেখা যাচ্ছে না। কেন সমস্যা হয়েছে সেটা অবশ্য আপনি যদি ঠিক করতে পারেন তো করেন, আর না হলে এভাবেই কথা বললে হবে, সমস্যা নেই। আমি আপনাকে যে প্রশ্নটা করেছিলাম, করোনা পরিস্থিতিতে পুরো পরিস্থিতিটা আমরা আজকে পুরো পৃথিবী, আমাদের দেশ সহ পুরো পৃথিবী আজকে বিপর্যস্ত। আমরা মানসিকভাবে আহ, ভেঙে পড়ছি, হতাশ হচ্ছি, বিভিন্নভাবে আমরা আহ, নিজেদেরকে এমনকি গতকাল একটি ঘটনা ঘটেছে, খুবই দুঃখজনক ঘটনা, অনাকাঙ্ক্ষিত ছিল। আহ, একজন অভিনেতা আত্মহত্যা করেছেন, ইউরোপে ঘটেছে আত্মহত্যার ইতিমধ্যে, এবং সমাজের মধ্যে বিভিন্ন মনোবিজ্ঞানীরা তাদের বিভিন্ন জার্নালে প্রকাশ করছেন যে আগামী দিনগুলোতে আমরা খুবই অসহনশীল এবং আহ, খুবই অসহনশীল, অসহযোগিতামূলক একটি সময়ের দিকে আমরা আগাচ্ছি। তো আমাদের দেশে আমরা এমনিতে অর্থনৈতিকভাবে নিম্নমুখী, আমাদের অর্থনীতি ইউরোপ আমেরিকার তুলনায়, উন্নত দেশের তুলনায় আমরা এমনিতেই অর্থনৈতিকভাবে সবসময় বিপর্যস্ত থাকি। তো মানসিকভাবে আমরা করোনা ভাইরাসের যে প্রভাব আমাদের উপর পড়েছে অর্থনৈতিকভাবে, সামাজিকভাবে, রাষ্ট্রীয়ভাবে, সেটা আমরা ওভারকাম করতে পারবো কিনা মানসিকভাবে করোনার পরে, সম্ভব কিনা আমাদের? সবার কাছ থেকে সমস্যা নিচ্ছি। এই মুহূর্তে লিন ভাই বলছিলেন, লিন ভাই অনেক গুরুত্বপূর্ণ আসলে উঠে আসে যে শারীরিক স্বাস্থ্য, মানসিক স্বাস্থ্য এবং সাথে সাথে প্রকৃতির একটা কিভাবে সম্পর্ক, কিভাবে সম্পর্ক। লিটনদা, আপনার সাউন্ড সিস্টেমটা এখনো পর্যন্ত আসলে ঠিক হয়নি, কিন্তু সংযুক্ত হওয়ার আগে অবশ্য ঠিক ছিল। আপনি যদি আরেকটু দেখি, এখন ঠিক হয়েছে সম্ভবত, একটু দেখেন। হ্যালো, শোনা যাচ্ছে? শোনা যাচ্ছে? হ্যাঁ, আপনাকে শোনা হ্যালো, গানা শোনা যাচ্ছে? আপনাকে শোনা যাচ্ছে। আচ্ছা, শুরু করব। আচ্ছা, তো আসলে এখন শুরু করেন দাদা। গ্লোবালি যেটা বৈশ্বিকরণের যে অবস্থা, সেটা সেটা যদি একটু চিন্তা করি, সেটা হলো যে আমাদের ক্রাইসিসটা এখন দ্বিমুখী ক্রাইসিস। আসলে একটা হলো আমার শরীরকে দেখতে হবে, আরেকটা হলো আমার মনকে দেখতে হবে। একটা যে কন্টিনিউয়াস যেটা ক্রাইসিস চলতেছে, এবং সামনে মানুষের সামনে যে মানুষের একটা অনিচ্ছার কাজ করতেছে, মানুষের একটা বই কাজ করতেছে, একটা বই কাজ করতেছে, কাজের মাইন্ড সেইগুলো না করি, সেইগুলো না করি। দাদা, আপনি যদি একটু মাইক্রোফোনটা খুলে একটু কথা বলেন, যদি চেষ্টা করেন, দেখেন আসলে শোনা যায় কিনা। আমরা একটু, আচ্ছা, হ্যাঁ এখন সম্ভবত শোনা যাচ্ছে, আপনি বলতে পারেন। হ্যালো। আচ্ছা, লিটনদা, আপনার নেটওয়ার্কটা সম্ভবত একটু ঝামেলা করছে।
দেখেন ঠিক করা যায় কিনা কোনোভাবে। আচ্ছা, আমরা চেষ্টা করব লিটন বড়ুয়ার সঙ্গে আবার সংযুক্ত হওয়ার জন্য। আমরা হচ্ছে আমাদের আরেকটি প্রশ্ন আমরা এম এইচ লেলিন চৌধুরী ভাইয়ের কাছে জানতে চাইবো। হার্ড ইমিউনিটি, আমরা এই শব্দটা গত মাসখানেক যাবত শুনতে পাচ্ছি, এই শব্দটা হার্ড ইমিউনিটি। এই শব্দটার যে এই শব্দটা যেখান থেকে সূত্রপাত হয়েছে, ভেড়ার পাল থেকে। শোনা যায় বিভিন্ন দেশে ভ্যাকসিন দেওয়া হতো ভেড়ার পালকে। ৮০টি ভেড়াকে যদি ওই ভ্যাকসিন কোনো একটা ভ্যাকসিন প্রয়োগ করা হতো, তাহলে আশেপাশে যে আরো ২০টি ভেড়াকে ভ্যাকসিন না দিলেও যে রোগটি সংক্রমণ হতো, সেই রোগটি আর সংক্রমিত হতো না। তো হার্ড ইমিউনিটি আসলে মানুষের ক্ষেত্রে কতটা প্রযোজ্য, আসলে মানুষের ক্ষেত্রে এই জিনিসটা কিভাবে কাজ করবে, ভ্যাকসিনের যে বিষয়টা যদি বলতেন আমাদের। রোগের প্রতি এক ধরনের প্রতিরোধী ক্ষমতা তৈরি হয়, তাকে আমরা হার্ড ইমিউনিটি বলি। এর একটি তো ব্যাখ্যা আপনি যেটি বললেন। কিন্তু করোনার ক্ষেত্রে কিন্তু একটু বিষয়টা ভিন্ন। পৃথিবীতে অনেকগুলো দেশ মানুষকে সংক্রমিত হতে দিয়েছিল, যেমন সুইডেন। তারা ভেবেছিল বেশিরভাগ মানুষ সংক্রমিত হয়ে গেলে তাদের মধ্যে একটি প্রতিরোধ ক্ষমতা তৈরি হবে বা হার্ড ইমিউনিটি তৈরি হবে, অর্থাৎ জনগোষ্ঠীর শতকরা ৬০ থেকে ৮০ ভাগ যদি আক্রান্ত হয়ে যায়, তাহলে তাদের প্রতিরোধ ক্ষমতা তৈরি হবে। তো এইরকম অবস্থাতে আমরা পরে বৈজ্ঞানিকভাবে কি দেখলাম? আমরা দেখলাম সুইডেনে আক্রমণের প্রথম ধাক্কা অতিবাহিত হয়ে যাওয়ার পরে স্টকহোমে মাত্র ৭.৩ ভাগ মানুষ প্রতিরোধ ক্ষমতা সম্পন্ন বা ইমিউনিটি পেয়েছে। আমরা বার্সেলোনার ক্ষেত্রে দেখলাম ১১ ভাগ, এবং জাতীয়ভাবে স্পেনে দেখলাম ৫ ভাগের মতো। আমরা লন্ডন শহরে বেশি দেখলাম, কিন্তু পুরো ইংল্যান্ডে আমরা দেখলাম জাতীয়ভাবে ইমিউনিটি খুব বেশি হয় নাই, সেটিও আপনার ৭-এর নিচেই রয়েছে। তার মানে করোনা ভাইরাসের ক্ষেত্রে হার্ড ইমিউনিটি এটি শুধু কথার কথা, এটি কাজে লাগে না। অতএব এর উপর ভিত্তি করে কোনো পরিকল্পনা করা যাবে না। এবং একই সাথে আরেকটি বিষয় মনে রাখতে হবে, আমি আপনার আগের প্রশ্নের সূত্রে একটু বলি। সেটি হচ্ছে মানুষের সুস্থতার ৩টি অংশ। একটি হচ্ছে শরীরের সুস্থতা, একটি মনের সুস্থতা, একটা সামাজিক সুস্থতা। করোনা ভাইরাস যেমন আমাদের শারীরিকভাবে অসুস্থ করে ফেলছে, তেমনি কিন্তু আমাদের মানসিকভাবে অসুস্থ করে ফেলছে, যে কারণে আমরা দেখছি পৃথিবীব্যাপী ডোমেস্টিক ভায়োলেন্স, মানে গৃহের ভেতরে যারা থাকে, ঘরবন্দির জীবনে তাদের মধ্যে মারামারি ঝগড়া প্রচুর বেড়ে যাচ্ছে, এবং খুন খারাপই হচ্ছে, আত্মহত্যার মতো ঘটনাও ঘটছে। আরেকটা হচ্ছে সোশ্যাল একটা স্বাস্থ্যের, সামাজিক স্বাস্থ্যের এক ধরনের ভারসাম্যহীনতা। মানুষ একা বাঁচতে পারে না, সে তার চারপাশের সবাইকে নিয়ে বাঁচতে এবং বাঁচাতে অভ্যস্ত হয়ে যায়। কিন্তু যখন তাকে ঘরবন্দির একা জীবনে থাকতে হয়, তখন তার সামাজিক মূল্যবোধগুলি এবং ভারসাম্যে এক ধরনের অস্থিরতা তৈরি হয়। এই অস্থিরতা আবার তার মানসিক স্বাস্থ্যকে প্রভাবিত করে, এবং মানসিক স্বাস্থ্য কিন্তু তার মধ্যে উদ্যমহীনতা তৈরি করে এবং শারীরিক অনেকগুলো উপসর্গ তৈরি করে। ফলে কিন্তু মানুষ, শরীর, মন এবং সমাজ, এই তিনের অসুস্থতার মধ্যে একটি চক্রব্যূহের মধ্যে পড়ে যায়। একটার থেকে আরেকটা তৈরি হতে থাকে এবং ক্রমাগত মানুষ ডুবে যেতে থাকে। এই সময় এই কারণে আমরা বলি, একদিকে যেমন করোনা নামক রোগটার চিকিৎসা করা দরকার, তেমনি করোনার কারণে বিধিনিষেধ মানতে গিয়ে আমরা যে গৃহবন্দির যে জীবনটি আমরা বেছে নিয়েছি, সেখানেও কিন্তু এক ধরনের অস্বাস্থ্য ভারসাম্যহীনতা তৈরি হচ্ছে। তাকে আবার আমাদের ম্যানেজ করতে হবে বা তাকে উত্তরণ ঘটাতে হবে, এবং একইভাবে এই করোনার কারণে সামাজিক সম্পর্ক এবং সামাজিক যে ভারসাম্য ছিল, তাতে কিন্তু এক ধরনের ভারসাম্যতা সৃষ্টি হয়েছে। যেমন বাবার অথবা মা মৃত্যুবরণ করেছে করোনাতে, ছেলে অথবা মেয়েকে দূরে দাঁড়িয়ে তাকে শেষ বিদায় জানাতে হচ্ছে। ভাই অসুস্থ হয়ে আইসিইউতে অথবা হাসপাতালে শুয়ে আছে, বোন পাশে যেতে পারছে না। এক ঘরে সন্তান 14 দিন একা রয়েছে, মা তার প্রাণপ্রিয় সন্তানের কাছে যেতে পারছে না।
এই যে আবেগের যে ভারসাম্য এবং সম্পর্কের যে টানপোড়েন, এটা কিন্তু আমাদের সামাজিক সম্পর্ক, আমাদের মনের স্বাস্থ্য এবং শরীরকে ব্যাহত করছে। ফলে যেটি হচ্ছে, ইতিমধ্যেই আমরা সবাই জেনে গেছি, আমরা যখন আশাবাদী থাকি, উদ্যমী থাকি, কর্মভাবনায় চঞ্চল থাকি, তখন আমাদের শরীরের ভেতরে কতগুলো হরমোন তৈরি হয়, যে হরমোনের আমাদের প্রতিরোধ ক্ষমতা বাড়িয়ে দেয়। ঠিক উল্টোভাবে আমরা যখন হতাশ হয়ে যাই, আমরা যখন ভেতরে ভেতরে ভেঙে পড়ি, তখন কিন্তু আমাদের শরীরে প্রতিরোধ ক্ষমতা আবার কমতে থাকে এবং তখন করোনার মতো সংক্রামক রোগগুলো আরো বেশি আমাদের আক্রমণ করতে পারে। এই কারণেই বলবো, হার্ড ইমিউনিটির যে ভাবনাটা কেউ কেউ ভেবেছিলেন, এটি মূলত বিশ্ব স্বাস্থ্য সংস্থা এবং পৃথিবীর কোথাও কোনো স্বাস্থ্য বিজ্ঞানীরা অথবা দেশীয় স্বাস্থ্য নীতি নির্ধারকরা আর এখন ভাবছেন না। এটি কখনো কখনো প্রয়োজন হলে দেয়া যায়, এটি আমরা ভাববো যদি একটি সময় আসে। কিন্তু এই মুহূর্তে আমরা শরীরের স্বাস্থ্য, মনের স্বাস্থ্য এবং সামাজিক স্বাস্থ্য, এই তিনের সমন্বয়ে একটি অখণ্ড স্বাস্থ্য, সুস্বাস্থ্যের কথা আমরা ভাবছি। হ্যাঁ, প্লিজ রানা। হ্যাঁ রানা, আমাকে শুনতে পাচ্ছেন? এম এস চৌধুরী লেলিন, আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আমরা আবার যুক্ত হওয়ার চেষ্টা করব আমাদের আজকের অতিথি মনোবিজ্ঞানী লিটন বড়ুয়ার সঙ্গে। আমি লিটন বড়ুয়াকে আবার যুক্ত করার চেষ্টা করছি। লিটন দা, আপনি আমাকে শুনতে পাচ্ছেন কিনা, এবং আপনি যদি বলতেন। শোনা যাচ্ছে। হ্যাঁ, আপনি, আপনার কথা এখন স্পষ্ট শোনা যাচ্ছে, কিন্তু আপনি বলেন। আচ্ছা, যে আলোচনা হচ্ছিল, আচ্ছা, প্রশ্নটি আমি আবার করি, তাহলে আপনার জন্য আমার বক্তব্যটা ক্যাচ করতে সহজ হবে। আমার প্রশ্ন ছিল, সারা পৃথিবী আজকে আমরা করোনা ভাইরাসের কারণে বিপর্যস্ত, মানসিকভাবে বিপর্যস্ত। বিশেষ করে আমরা ঘর থেকে বেরোতে পারছি না। একটা মানুষ সারাদিন কতক্ষণ একটা রুমের মধ্যে থাকতে পারে, মানসিকভাবে সে অবশ্যই বিকারগ্রস্ত বা হচ্ছে বিপর্যস্ত হবে। তো এই বিষয়ে করোনার এই প্রভাব, এই বিপর্যস্ততা থেকে মুক্তি পেতে আসলে আমাদেরকে কি ধরনের মানসিকভাবে নিজেদেরকে স্যাটিসফাইড রাখার জন্য, মানসিকভাবে ঠিক রাখার জন্য কি পন্থা অবলম্বন করতে পারে, করা যায় মানসিকভাবে, যদি বলতেন। ধন্যবাদ রানা। আসলে এখন এই মুহূর্তে যে বিষয় এই বিষয়টা পরিস্থিতিটা আমরা এর আগে কখনো মুখোমুখি হইনি। তো আমরা যেহেতু মুখোমুখি হইনি কখনো এই ধরনের পরিস্থিতি, যেখানে একসাথে সবাই অনেক লিটন বড়ুয়া, আপনার আসলে সাউন্ড সিস্টেমটি এখনো ঠিক হয়নি। আমরা আবার আপনার কাছে আসবো। আপনি চেষ্টা করেন যে আসলে এটা ঠিক করা যায় কিনা কোনোভাবে। আমি আবার আমাদের অতিথি ডাক্তার এম এইচ লেলিন চৌধুরীর কাছে চলে যাব। আপনার কাছে আমাদের আরেকটি প্রশ্ন, সেটি হলো হচ্ছে বাজেট নিয়ে, বাংলাদেশে বাজেট নিয়ে। আমরা জানি বিভিন্ন সংবাদ যোগাযোগ মাধ্যম, ফেসবুক, বিভিন্ন বুদ্ধিজীবীরা আমাদের দেশে, তারা অনেকদিন ধরেই বলছেন যে এবার হয়তো আমরা স্বাস্থ্য খাতে সবচাইতে বেশি বরাদ্দ রাখবে, স্বাস্থ্য খাতের জন্য সবচাইতে বেশি মনোযোগ দিবে আমাদের সরকার মহোদয়গণ। আমরা দেখতে পাচ্ছি যে আসলে স্বাস্থ্য খাতে যে বরাদ্দ, সেই বরাদ্দ নিয়ে এখনো আলোচনা সমালোচনা রয়েছে। এবং এই বিষয়ে আপনার একটি বক্তব্য রয়েছে, যেটি বিবিসি বাংলায় প্রকাশ করা হয়েছে গত 11ই জুন। সেই বক্তব্যে আপনি বলেছিলেন যে এবারের যে স্বাস্থ্য খাতে যে বরাদ্দ, সেটা হচ্ছে মলম লাগানোর মতো, একটি ঘায়ে মলম লাগানোর মতো, আপাত সেই ঘাটি ঠিক করার জন্য। আসলে এই বিষয়ে যদি আমাদেরকে এখানে কিছু বলতেন। ধন্যবাদ। বাংলাদেশে বাজেট প্রণয়নের ইতিহাসেরও বেশি সময় যাবৎ আমাদের জিডিপির 1% মতো অথবা তারও কম যা আমাদের স্বাস্থ্য বাজেটে বরাদ্দ দেওয়া হয়, এবং এবারও তার ব্যতিক্রম হয়নি। এবারও বাজেটে যে বরাদ্দ সেটি জিডিপির 1% কম। তবে এর সাথে যেটি যুক্ত হয়েছে সেটি হলো করোনার সমস্যা মোকাবেলার জন্য 10,000 কোটি টাকা অতিরিক্ত।
আমরা কিন্তু বাজেটটাকে কখনোই টাকার অর্থে বলতে চাইনি। বাজেট হচ্ছে কোনো দেশের জন্য, তার একটা দেশ, একটি রাষ্ট্র তার জনগণের জন্য কি করতে চায়, এটির অর্থনৈতিক ভাষ্য হচ্ছে বাজেট। অর্থাৎ এটি কিন্তু যোগ বিয়োগ হিসেবের কোনো বিষয় না। তো আমাদের দেশের সরকার দেশের অর্থনীতি, মানুষের স্বাস্থ্যের জন্য কি করতে চায়। আমরা জানি আমাদের দেশে স্বাস্থ্যের জন্য প্রতি 100 টাকা যে খরচ হয় তার 67 থেকে 70 টাকা দেয় হচ্ছে সাধারণ মানুষ তার নিজের পকেট থেকে, সরকার 30 থেকে 33 টাকা দেয়। তাহলে আমরা বলছিলাম বাজেটের যে বিষয়টি থাকতে হবে সেটি হচ্ছে হতদরিদ্র মানুষ, দরিদ্র সীমার নিচে বসবাসকারী মানুষ এবং মধ্যবিত্তের একটি বৃহত্তর অংশ, যাদেরকে আমরা নিম্ন মধ্যবিত্ত বলি, তাদের একটি স্বাস্থ্য সুরক্ষার সেফটি নেটওয়ার্ক বা সুরক্ষা জাল বাজেটে থাকবে। এবারের বাজেটে সেই ভাবনাটি আসে। দ্বিতীয়ত হচ্ছে করোনার সংকটে আমরা স্বাস্থ্য ব্যবস্থা যে দৈন্য দশাটা দেখেছি, অর্থাৎ চিকিৎসা নির্ভর স্বাস্থ্য সেবা থেকে বেরিয়ে এসে প্রতিরোধ, চিকিৎসা এবং সবকিছুর সমস্ত স্বাস্থ্যের সমন্বয় যে একটি একাক সামগ্রিক স্বাস্থ্য বা একক স্বাস্থ্য ভাবনা, তার প্রতিফলন আমরা এবারের স্বাস্থ্য বাজেটে দেখতে পাই। এবং আমরা আরেকটি কথা বলেছিলাম, এই যে গত 12 বছর যাবৎ স্বাস্থ্য খাতে জাতীয় বাজেটের 1% কম বরাদ্দ দেওয়া হচ্ছে, কিন্তু দুর্ভাগ্যজনক হচ্ছে যে আমাদের স্বাস্থ্য মন্ত্রণালয়ের সক্ষমতার হার এত কম যে সেই বরাদ্দের পুরোটাও তারা ব্যবহার করতে পারে না। তাহলে দক্ষ একটি জনশক্তি গড়তে হবে যারা 16 কোটি মানুষের স্বাস্থ্য সেবা দেওয়ার উপযুক্ত হবে। দ্বিতীয়ত হচ্ছে, ইতিমধ্যেই আমরা জানি গত 10 দিন 15 দিনের পত্রিকা থেকে জানি এবং সারা বছর ধরে আমরা জেনে আসছি স্বাস্থ্য খাতে কি পরিমাণ পুকুর চুরি না সমুদ্র চুরি হচ্ছে। আমরা বলছি একদিকে যেমন অর্থকে কাজে লাগানোর জন্য দক্ষ জনশক্তি দরকার, তেমনি এই অর্থ যারা লুট করছে সেই লুটপাট বন্ধ করার একটি ব্যবস্থা করতে হবে। দ্বিতীয় ব্যাপারটা হচ্ছে মানুষের অর্থ যেটি বাজেট হিসেবে বরাদ্দ দেওয়া হয়, গণ অর্থ, জন অর্থ, এর তো ব্যবহারটা কিভাবে হবে, এটি কি পরিকল্পনার অধীনে। আমরা দেখি আমাদের স্বাস্থ্য বাজেট যখন দেওয়া হয় তারপরে খরচ কিভাবে করা হয়, কোথায় কয়েকটা বিল্ডিং করা যাবে আর কি কেনাকাটা করা যাবে, অর্থাৎ যেখানে চুরি লুটপাটের প্রভূত সুযোগ থাকে সেই জায়গাগুলো আমাদের কর্তৃপক্ষ সেই কাজটা করতে খুব পছন্দ করে। এই জন্য আমরা বলছি যে একটি পরিকল্পনা প্রণয়নের একটি স্বচ্ছ জায়গা থাকতে হবে এবং সেটি হবে মানুষের চাহিদা ভিত্তিক। ধরা গেল বরিশালের মানুষের নদীভিত্তিক বরিশালের মানুষের চাহিদার সাথে কখনোই গাইবান্ধার অথবা মানিকগঞ্জের চাহিদার মিলবে না। তাহলে স্থানীয় যে গণপ্রত্যাশা তার অনুকূলে তার প্রতিফলন ঘটিয়ে ওই অঞ্চলের কিন্তু স্বাস্থ্যসেবার ধরনটা নির্ধারণ করতে হবে। আগে যেমন আমরা জানতাম একসময় চাঁদপুরে হোমনা অথবা এই টাইপের মিঠামইন এই টাইপের জায়গা ছিল, যে জায়গাগুলো নদী বহুল জায়গা ছিল, যেখানে কোনো সড়ক পথ ছিল না। আমরা দেখেছি সেখানে অ্যাম্বুলেন্স দেওয়া হচ্ছে যেখানে কোনো সড়ক পথ নেই, আর যে জায়গাটা নৌ পথে ভরা সেখানে আবার দেখা যাচ্ছে নৌ অ্যাম্বুলেন্স দেওয়া হচ্ছে। তার মানেটা হচ্ছে কখনোই ভাবে নাই যে কোনটা কোথায় ব্যবহার করা হবে। যেমন ধরুন এই করোনা ক্রাইসিস হিসেবে আমরা দেখলাম ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে 15টি ভেন্টিলেটর দেওয়া হয়েছিল 5 বছর আগে, তার একটিও কাজ করছে না। এই যে মানুষের টাকায় 15টি ভেন্টিলেটর কেনা হয়ে দেওয়া হলো, কেন কাজ করছে না? এই 5 বছর এইটি কাজ না করার কারণে কত মানুষের মৃত্যু হলো, কি পরিমাণ জনভোগান্তি হলো, তার কিন্তু কোনো ইফেক্ট তার কোনো হিসেব আমরা তৈরি করতে পারিনি। আবার দেখা গেল করোনা ক্রাইসিসের সময় N95 মাস্ক দেওয়ার বদলে নকল মাস্ক দিয়েছে। এই মাস্ক পরার কারণে ডাক্তার নার্সরা অসুস্থ হয়ে গেল এবং অনেকে মৃত্যুবরণ করলো। তাহলে যারা এই নকল মাস্কটি সরবরাহ করলো তাদের বিরুদ্ধে কেন সেকেন্ড ডিগ্রি হত্যা মামলা, দ্বিতীয় মানের হত্যা মামলা আনা হলো না? আমরা দেখেছি ইতিমধ্যেই স্বাস্থ্য অধিদপ্তরের 900 কোটি টাকার কেনাকাটায় কি ধরনের সমুদ্র চুরি হয়েছে, যেটা আমরা দেখে শিউরে উঠেছি। আমরা মাত্র আজকে দেখলাম টেকনোলজিস্ট নিয়োগের ক্ষেত্রে নাকি এক পত্রিকা রিপোর্ট করেছে 10 থেকে 12 লাখ টাকা প্রতি নিয়োগের জন্য লেনদেন করা হয়েছে। তার মানেটা কি?
এই জন্যই আমরা বলছি, একদিকে যেমন অর্থ খরচের জন্য দক্ষ জনশক্তি এবং সামর্থ্য গড়তে হবে এবং যথাযথ জনচাহিদা সম্পন্ন গণ আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটিয়ে পরিকল্পনা প্রণয়ন করতে হবে এবং অন্যদিকে যে কাজটি করতে হবে, দুর্নীতিকে মুক্ত করতে হবে, স্বচ্ছতাকে নিশ্চিত করতে হবে। যদি এই কাজগুলো করা না হয় তাহলে কিন্তু আমাদের এই বাজেট মানুষের কোনো কাজে আসবে না। কিছু লুটপাট করি গত অনেকগুলো বছর যাবৎ যেভাবে লুটপাট করছে সেটি তারা করবে, আমার দেশের অর্থ বিদেশে পাচার হয়ে যাবে, অথচ আমার দেশের মানুষ অল্প একটু অক্সিজেনের জন্য মারা যাবে, আমার দেশের মানুষ হাসপাতালে একটি বেড না পেয়ে মারা যাবে, আমার দেশের মানুষ একটু ওষুধ না পেয়ে মারা যাবে। আসলে এই জায়গাটার পরিবর্তন ঘটাতেই হবে এবং এটি ঘটানোর জন্য দুটো কাজ করতে হবে। একটি হচ্ছে আমরা সরকারকে অনুরোধ করব, একই সাথে আমরা মানুষেরা, যদি আমাদের সরকার আমাদের কল্যাণে কাজ না করে তাহলে তাকে জোর করে কাজ করিয়ে করানোর জন্য তাকে চেপে ধরবো। এই দুটি বিষয় যদি আমরা একত্রে শুরু করতে পারি তাহলে কিন্তু বাজেট নিয়ে আমাদের যে কষ্ট, মানুষের স্বাস্থ্য নিয়ে আমাদের যে ভোগান্তি, স্বজন হারানোর বেদনায় আমাদের যে অশ্রু বিসর্জন, এর কিছুটা হলেও আমরা সমাধান করতে পারি। ধন্যবাদ ডাক্তার এম.এইচ চৌধুরী লেলিন। আপনি খুবই গুরুত্বপূর্ণ কিছু কথা বলেছেন আমাদের স্বাস্থ্য ব্যবস্থা নিয়ে। আমাদের দেশে যে লুটপাট হয়, আমাদের দেশের অর্থ বিদেশে পাচার হয়, আসলে আমাদের দেশটা অনেক সুন্দর হতে পারত। 1971 সালের পর আমাদের দেশ, আমাদের অর্থনীতি, আমাদের সামাজিক চাহিদাগুলো যেভাবে আসলে সিস্টেমিক্যালি একটা পরিবর্তনের মধ্যে আনার কথা ছিল, সেটা সম্ভব হয়ে ওঠেনি। আমরা এখনো পর্যন্ত সেই ঘা, মানে সেই বেদনা সাফার করছি। এই অবস্থায় আমাদের আসলে আগামী দিনগুলোতে এখান থেকে, এই করোনা ভাইরাস থেকে আমাদের সরকার কি শিক্ষা নিতে পারে আসলে, মানে আমাদের জন্য একটা মানে বর্তমান সরকার যেভাবে আমরা দেখেছি স্বাস্থ্য ব্যবস্থায় তার স্বাস্থ্য অধিদপ্তরের যে অসমন্বয়হীনতা আমরা দেখেছি যে যদি আপনি একটা বক্তব্যে বলেছিলেন যে প্রথম যখন করোনা ভাইরাস বাংলাদেশে আসে তখনই আপনার একটা বক্তব্য ছিল যে লকডাউন না, কারফিউ জারি করতে হবে, এই ধরনের একটি বক্তব্য ছিল। আসলে সেই সময় যদি সরকার সঠিক সিদ্ধান্ত নিত, সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত নিলেই একটা ভালো পরিবেশ আমরা আজকে থাকতে পারতাম। আমরা দেখেছি যে ভিয়েতনাম, চীন, তারা কিভাবে ওভারকাম করে গেছে। অবশ্য তাদের অর্থনীতি, তাদের সামাজিক মূল্যবোধ, তাদের সামাজিক যে কম্বাইটলি তারা যেভাবে কাজ করে সেভাবে তারা সেটাকে ট্যাকেল দিতে পেরেছে, কিন্তু আমরা সেটা পারিনি। আমাদের মধ্যে রয়েছে প্রবল অসমন্বয়হীনতা, প্রবল পরিমাণ লুটপাটকারীদের তো অভাব নেই। সব মিলিয়ে আমরা আসলে একটা কঠিন পরিস্থিতির মধ্য দিয়ে আমাদেরকে যেতে হচ্ছে আজকে, এই শুধুমাত্র অসমন্বয়হীনতার কারণে। আমরা জানি যে প্রথম যখন ডাক্তাররা বলেছিলেন যে আমাদের ইকুইপমেন্ট দরকার, আমাদের মাস্ক দরকার, গ্লাভস দরকার, আমাদের অনেকগুলো যোদ্ধা যারা আজকে প্রথম সারিতে যুদ্ধ করছেন, অনেকগুলো যোদ্ধা মৃত্যুবরণ করেছেন। আমরা জন্য তাদের জন্য আমাদের শ্রদ্ধা। আমি আপনার কাছে আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় আলোচনা করব। সরকার চাইলে অবশ্যই পারতো কিনা যে আমাদের এই স্বাস্থ্য ব্যবস্থা এই সময় অন্তত এই পরিস্থিতিতে, আজকের পরিস্থিতিতে আমাদেরকে সুস্থ রাখতে, ঠিক রাখতে সম্ভব ছিল কিনা? করোনা প্রতিরোধের এই যে মহা আয়োজন, এটিকে দুইভাবে দেখা যেতে পারে। একটি হচ্ছে কর্তৃপক্ষীয় দৃষ্টিকোণ থেকে তারা মানুষকে রোগ থেকে মুক্ত করবে, মুক্ত রাখবে, চিকিৎসা করবে। আরেকটা হচ্ছে জনগণের অংশগ্রহণের মধ্য। প্রথম থেকেই আমাদের ভাবনা ছিল করোনার এই মহামারীটি হচ্ছে জনস্বাস্থ্যের জনযুদ্ধ, এবং এর বিরুদ্ধে লড়াইটা হবে মানুষকে সম্পৃক্ত করে। এটি কর্তৃপক্ষীয় আদেশ নির্দেশের বিষয় না, এবং এই যুদ্ধে যারা সেনা দল হিসেবে কাজ করবে তাদেরকে উদ্বুদ্ধ করতে হবে, তাদের বাধ্য করা না। আমরা জানি একটি উদ্বুদ্ধ সেনাদল সংখ্যায় কম হলেও তারা যেভাবে যুদ্ধ জয়ের জন্য অগ্রসর হতে পারে, একটি হতোদ্যম বিশাল বাহিনী সেটি করতে পারে না। কিন্তু প্রথম থেকেই যে বিষয়টি ছিল,
কর্তৃপক্ষ তার সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ায় মানুষকে যুক্ত করে না। ফলে কিন্তু কর্তৃপক্ষের দেয়া নির্দেশনাগুলো এটি এক ধরনের প্রজ্ঞাপন নির্দেশনা ছিল, মানুষ তাতে উদ্বুদ্ধ হয় নাই। দ্বিতীয়ত আরেকটা ব্যাপার আছে, মানুষকে বললেই মানুষ শুনবে এমন না। আমরা বিষয়টাকে এমন ভাবে বলি, মানুষকে যদি কোনো একটা বিষয়ে জ্ঞান দেয়া যায়, সেই জ্ঞানটাকে আচরণে পরিবর্তন করার জন্য তাকে কখনো কখনো পুরস্কৃত করতে হয়, কখনো কখনো শাস্তি দিতে হয়, অর্থাৎ রিওয়ার্ড অ্যান্ড পানিশমেন্ট। এই দুইয়ের মধ্য দিয়েই কিন্তু আমাদের প্রশিক্ষণটা চলতে থাকে। এই কারণেই আমরা বলেছিলাম কারফিউ দিতে হবে, কারণ ওই মুহূর্তে কেউ ঘর থেকে বের হবেন না, এটা ছিল জ্ঞান দান। কিন্তু জ্ঞান দানটা আচরণে পরিবর্তিত হওয়ার জন্য একটি দীর্ঘ প্র্যাকটিস মানে সময়ের দরকার হয়। সেই সময়টা যেহেতু আমাদের হাতে ছিল না, এই কারণে আমরা তখন বলেছিলাম কারফিউ দিতে হবে। ঝামেলা হলো মানে আমরা কি বলি আর আমাদের কর্তৃপক্ষ কি করে, তার মধ্যে তো একটা বিশাল পার্থক্য রয়েছে বলেই কিন্তু যখন বাংলাদেশে সংক্রমণ ঊর্ধ্বমুখী, তখন আমাদের বিধি নিষেধ তুলে দেওয়া হলো। আবার আমরা দেখলাম গণপরিবহন খোলা রেখে সাধারণ ছুটি ঘোষণা করা হলো, লোকজন মহা উৎসাহে তারা বাড়ি গেল। আবার গণপরিবহন বন্ধ রেখে গার্মেন্টস শ্রমিকদের দুইবারের মতো ঢাকায় ডাকা হলো, আবার ফেরত পাঠানো হলো। তাতে কি হলো, তারা গাদাগাদি করে এলো, তাদের সংক্রমণটা বেড়ে গেল। এরকম অনেকগুলো উদাহরণ আমরা দিতে পারি। মূল কথা হলো যে এই করোনা প্রতিরোধী লড়াইয়ে যে যোগ্যতা এবং যে সমন্বয়ের দরকার ছিল, এটি আমাদের সরকার করতে পারেনি। আজকেই বিবিসি বাংলা একটা খবর লিখেছে টিআইবির উদ্ধৃতি দিয়ে, যে খবরটা এরকম যে সরকারি অনিয়ম, অযোগ্যতা এবং দুর্নীতির কারণে আজকের করোনার অবস্থান এই চরমে পৌঁছে গিয়েছে। ধরুন থাইল্যান্ড, সেখানেও তো শুরু হয়েছিল, তারা কিভাবে পারলো। মালয়েশিয়া কিভাবে করলো, সেখানেও শুরু হয়েছিল। আমি ভিয়েতনামের মহৎ উদাহরণটা নাই দিলাম, এরকম তো অনেকগুলো, ইন্দোনেশিয়াও তো পেরেছে, তারা কিভাবে পারলো। অথবা কাম্বোডিয়া কিভাবে পারলো। এগুলো খুঁজতে গেলে আমরা দেখি সব জায়গায় কিন্তু সরকার জনগণকে সাথে নিয়েছে এবং একই সাথে যেখানে শক্তি প্রয়োগ দরকার শক্তি প্রয়োগ করেছে, যেখানে উদ্বুদ্ধ করা দরকার সেখানে উদ্বুদ্ধ করেছে, এবং এর মধ্য দিয়ে একটি গণ ঐক্য তৈরি করেছে, যে ঐক্য তৈরি করার মধ্য দিয়ে জনস্বাস্থ্যের এই জনযুদ্ধটা সফল হয়েছে। দুর্ভাগ্যক্রমে আমরা জানি বাংলাদেশের শুরু থেকে করোনা প্রতিরোধের জন্য কোনো রোগ তত্ত্বীয় যে প্রজেকশন মডেল, সেটি করা হয় নাই, এবং সেটি করা শুধু হয়নি, জাতীয়ভাবে একটু কোনো অভিন্ন পরিকল্পনা প্রণয়ন করা হয় নাই, যে পরিকল্পনাকে সফল করার জন্য কার্যক্রমগুলো সেই অনুযায়ী রোডম্যাপ অনুযায়ী তৈরি হবে। এইসব মিলেই আজকের একটি হযবরল অবস্থা তৈরি হয়েছে। হযবরল অবস্থা তৈরি হয়েছে বলেই কিন্তু একবার যেমন বিধিনিষেধ শিথিল করলো, আবার নতুন করে জোনে ভাগ, এলাকা ভিত্তিক লকডাউন ইত্যাদি জন্য আবার নতুন করে আরোপ করলো। হয় কি, জীবনের ক্ষেত্রে একবার হাতের তীর ছুটে গেলে এটাকে আর আগের জায়গায় আনা যায় না। বহমান নদীকে যেমন একবার স্নান করার পরে দ্বিতীয়বার সেই নদীতে আর স্নান করা যায় না, নতুন একটি অবস্থা তৈরি হয়, তেমনি বাংলাদেশেও কিন্তু একবার এই বিধিনিষেধ তুলে নেওয়ার পরে কিন্তু সেই আগের বাংলাদেশ এখন নাই। এখন বাংলাদেশ সারা দেশ সংক্রমিত হয়ে গিয়েছে, এবং এটাকে এর বিরুদ্ধে লড়াইতে জোনে বিভাজন করা এবং এলাকা ভিত্তিক লকডাউন করে যে ব্যবস্থাটা করা হচ্ছে, এটিও সফল হবে না যদি না আমরা একটি লকডাউনকৃত জায়গায় নিবিড় একটি পরীক্ষা অভিযান, চিরুনি পরীক্ষা অভিযান যদি পরিচালনা করে কে সুস্থ, কে অসুস্থ এবং কে ভাইরাসবাহী, এটাকে যদি আমরা শনাক্ত করতে না পারি এবং সেই অনুযায়ী ব্যবস্থা নিতে না পারি, তাহলে কিন্তু এখানেও সফলতার ব্যাপারে আমাদের মানে সন্দেহ থেকেই যাবে। হ্যাঁ রানা। ধন্যবাদ ডাক্তার এম এস চৌধুরী লেনিন। আপনি একটি গুরুত্বপূর্ণ বিষয় বলেছেন যে স্থানীয়ভাবে যে লকডাউন দেওয়া হচ্ছে আসলে সেটা কার্যকরী হবে কিনা এটা নিয়ে অনেকেই সন্দিহান। আপনি যে বক্তব্য দিয়েছেন সেটাও খুবই পরিষ্কার যে আসলে আগের যে অভিজ্ঞতাগুলো ছিল লকডাউন দিয়ে, আমাদের গত অভিজ্ঞতা, লকডাউন খুলে দেওয়ার পর আমরা দেখেছি কি অবস্থা হয়েছে, লকডাউনের মধ্যেও মানুষ সংক্রমিত হয়েছে। তো আসলে শনাক্ত করার যে পদ্ধতি আমাদের দেশে, চিহ্নিত করা, লোকেশন ট্র্যাক করা, কে কোথায় আছে করোনা রোগী, তাদেরকে চিহ্নিত করে আলাদা করে ফেলা, এই আলাদা করে ফেলায় আমরা খুবই বিফল। আমরা জানি
এমন কোনো প্রযুক্তি আমাদের এখানে এখনো ব্যবহার হয় নাই যে চিহ্নিত করবে কোথায় কোন এলাকায় এটা করা হয়েছে। তো কিভাবে এলাকা ভিত্তিক লকডাউন দিয়ে আসলে করোনা পরিস্থিতি স্বাভাবিক করবে সেটা আসলে আমাদের বোধগম্য এখনো হয় নাই, কিভাবে আসলে করবে। তো আমরা ইতিমধ্যে অনুষ্ঠানের একদম শেষের দিকে চলে এসেছি। আপনার কাছে আমার একটি ছোট প্রশ্ন করে আমি অনুষ্ঠান শেষ করার চেষ্টা করব। আমাদের সঙ্গে যুক্ত হয়েছিলেন মনোবিজ্ঞানী লিটন বড়ুয়া। তিনি অনাকাঙ্ক্ষিত তার শব্দ বিভ্রাটের কারণে, সাউন্ড সমস্যার কারণে তিনি আমাদের সঙ্গে যুক্ত থাকতে পারেননি। আর আমার যে প্রশ্ন লিটনের কাছে, গুরুত্বপূর্ণ প্রশ্ন, যে আসলে আমাদের এখন আমরা যারা ঘরে আছি, যারা পরিবারের সঙ্গে আছেন, আসলে তাদের এখন পরিবারে ঘরে থেকে আসলে কি ধরনের সাবধানতা অবলম্বন করা উচিত, এবং যারা বাজারে যাচ্ছেন আমাদের বাবা চাচা মামারা, তাদের আসলে কি ধরনের সাবধানতা অবলম্বন করা হয়, যেহেতু আমাদের দেশে এটি ভালোভাবে স্প্রেড করছে। আমরা দেখেছি যে গত এপ্রিল মাসের তুলনায় এই মাসে এসে সেটা একটা ভয়ঙ্কর আকার ধারণ করছে, যেটা আসলে কিভাবে ওভারকাম করবে আসলে আমরা কেউই ভাবতে পারছি না আসলে কিভাবে এটা ওভারকাম করবে। তো আমি জানতে চাচ্ছি আসলে আমাদের ব্যক্তিগতভাবে এখন আমরা কিভাবে সচেতন হব। এই ক্ষেত্রে আমি স্পষ্টভাবে যেটা বলছি সেটি হলো আমাদের 7 দফা নিয়ম মানতে হবে। প্রথমটা হচ্ছে স্বাস্থ্য সুরক্ষা বিধি, মাস্ক পরা, গ্লাভস পরা এবং অন্যান্য যে হাত ধোয়া সহ আর যে যে বিধিগুলো ইতিমধ্যেই সারা দেশে প্রচার করা হয়েছে এটি মানতে হবে। দ্বিতীয় হচ্ছে করোনা রোগী এবং তাদের সংস্পর্শে যারা এসেছিল, যাদের কথা আমরা জানি, তাদের সাথে মেলামেশাটা এড়িয়ে চলা। সে আমার ভাই হতে পারে, আমার বোন হতে পারে, কিন্তু আমরা সঙ্গত কারণে, স্বাস্থ্যবিধির কারণে সেখান থেকে আমরা মেলামেশাটা এড়িয়ে চলব। তৃতীয় যে জায়গাটা সেটা হচ্ছে আবদ্ধ জায়গা, যেমন লিফট, যেমন এয়ার কন্ডিশন শীতাতপ নিয়ন্ত্রিত জনবহুল একটি অফিস কক্ষ, অথবা গণপরিবহন, বদ্ধ গণপরিবহন, এইসব জায়গায় করোনা ভাইরাস খুব দ্রুত ছড়াতে পারে। আমরা এই জায়গাগুলো এড়িয়ে চলব। এর সাথে আমরা আরেকটা ব্যাপার করব, যাদের আড্ডা দেয়া, গল্প করার অথবা কতগুলো জায়গা আছে সেখানে রোগ সংক্রমণের সম্ভাবনা বেশি থাকে, এবং সেলুনে গিয়ে চুল কাটানো অথবা চায়ের দোকানে গিয়ে একত্রে বসে চা খাওয়া এবং সেখানে এক ধরনের আড্ডা, এই বিষয়গুলো এড়িয়ে চলতে হবে। আরেকটা ব্যাপার হলো অফিসে অথবা বাসায় আমাদের চারপাশে যারা আছে এবং বাসার প্রতিবেশী, এদের স্বাস্থ্য অবস্থার উপরে নিয়মিত এক ধরনের নজরদারি রাখা, পর্যবেক্ষণ করা। কারণ আমরা যদি দেখি আমার বাসার কেউ জ্বর আসছে বা হাঁচি কাশি শুরু হচ্ছে, অথবা আমার প্রতিবেশী অথবা আমার অফিসে কেউ যদি এটি হচ্ছে, তাহলে আমরা যে কাজটা করব সেটা হলো তাকে দ্রুত চিকিৎসকের শরণাপন্ন হওয়ার পরামর্শ দেব, এবং তাকেও আমরা স্বাস্থ্য সুরক্ষা বিধি অনুযায়ী সাবধান হতে বলবো, এবং আমরাও হব। একই সাথে আমি সপ্তম যে কথাটা বলবো সেটা হচ্ছে করোনা ভাইরাসের ক্ষেত্রে আমাদের অভিজ্ঞতাটা নতুন। করোনা ভাইরাসের সম্বন্ধে আমরা প্রতিদিনই নতুন নতুন বৈশিষ্ট্য জানতে পারছি, এবং এর মধ্য দিয়ে আমাদের করণীয়টা আমরা নতুন করে সাজিয়ে নিচ্ছি। ফলে আমরা বলবো যে এই সময়টাতে নতুন যে নির্দেশগুলো স্বাস্থ্য কর্তৃপক্ষের পাশ থেকে আসবে এবং বৈজ্ঞানিক ভাবে যে কথাগুলো আমাদেরকে মানতে বলা হবে, আমরা সেই সুরক্ষা বিধিগুলো মেনে চলব। যদি আমরা এই 7 দফা নিয়ম মেনে চলতে পারি, তাহলে কিন্তু আমরা অন্তত ব্যক্তির জায়গা থেকে, পরিবারের জায়গা থেকে করোনার বিরুদ্ধে অনেকটাই শক্তিশালী একটি প্রতিরোধ ব্যূহ তৈরি করতে পারবো, এবং আমরা আমাদের ভালো থাকার একটি বড় অংশ আমরা নিশ্চিত করতে পারবো। এর সাথে যে কথাটা বলবো, যে যেখানেই থাকুন, পরিবারে বাচ্চাদের সহ সবাইকে নিয়ে একটু হাসি খুশি আনন্দের পরিবেশ তৈরি করুন, এবং নিজেরা আন্তরিকভাবে গল্প করুন, এবং টেলিফোনে অথবা অন্যান্য সামাজিক মাধ্যমে অন্যদের সাথে সারাক্ষণ শুধু অসুখের কথা না বলে, মৃত্যুর ভোগান্তির কথা না বলে আনন্দের স্মৃতি, আনন্দের কথাও ভাগ করুন। তাহলে আমাদের মন ভালো থাকবে, এবং এই মন ভালো থাকা আমাদের শরীর ভালো থাকাকেও অনেকটাই উজ্জীবিত করবে। আমরা অন্তত রোগের বিরুদ্ধে একটি কার্যকর প্রতিরোধ গড়ে তুলতে সমর্থ হব। হ্যাঁ।
এম এস চৌধুরী লেলিন আপনাকে। আহ, আজকে সবচেয়ে সত্য বাস্তবতা, আমরা যারা আহ, স্বাভাবিক যে জীবনের মধ্যে ছিলাম, সেই জীবন আজকে করোনা ভাইরাসের কারণে বিপর্যস্ত হয়েছে। আমাদের জীবনকে এখন নতুন করে দেখতে হচ্ছে। আমাদের আমাদের স্বাভাবিক যে চলাফেরা ছিল, স্বাভাবিক যে মেলামেশা ছিল, সেটাকে আমাদেরকে নতুন করে ভাবতে হচ্ছে কিভাবে মেলামেশা করব। তো সবকিছু মিলিয়ে আপনার যে কথা ছিল, ডাক্তারের যে পরামর্শ, স্বাস্থ্য সংস্থার যে পরামর্শ, যারা পরামর্শগুলো দিয়ে থাকেন, নতুন পরামর্শগুলো যদি আমরা মেনে চলি, তাহলে এখনই এটা আমাদের জন্য নিরাপদ। আমি আপনাকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি আজকে আমাদের সঙ্গে লাইভে যুক্ত হওয়ার জন্য। আর সকলের কাছে আমি ক্ষমা চাচ্ছি। আমাদের আরেকজন যিনি অতিথি ছিলেন, শব্দ বিভ্রাটের কারণে তিনি আমাদের সঙ্গে যুক্ত হয়েছিলেন, কিন্তু পরবর্তীতে তিনি আমাদের সঙ্গে থাকতে পারেননি। আমি সকলের কাছে অনুরোধ করছি যে আমরা পরবর্তী পর্বে আমরা চেষ্টা করব যে সাউন্ড বিভ্রাটের যে বিষয়টি আছে সেটি যাতে আমরা ঠিক করতে পারি। সকলকে আবারও অনেক অনেক ধন্যবাদ। জাগতিক কথার পক্ষ থেকে শুভেচ্ছা। আর এখানে আমাদের আজকের এই অনুষ্ঠান শেষ করছি। ডাক্তার এম এস লেলিন চৌধুরী ভাইকেও অনেক অনেক ধন্যবাদ, আমাদের সঙ্গে তার ব্যস্ত সময় থাকা সত্ত্বেও আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন। সবাই জন্য শুভকামনা। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদ থাকবেন, স্বাস্থ্যবিধি মেনে চলবেন, সচেতনতা হিসাবে। ধন্যবাদ সবাই।